5 আগস্টের পরে আমরা চেয়েছিলাম যে একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য গণঅভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো আছে সবাই এক হয়ে কাজ করবে। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখলাম যে সেই বৈষম্য মুক্তি তো দূরের কথা, প্রত্যেকটা রাজনৈতিক দল সংগঠন তাদের নিজ নিজ স্বার্থ নিয়ে রাজনীতি করছে। নিজ নিজ স্বার্থ নিয়ে রাজনীতি করবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই স্বার্থটা যদি হয়ে যায় দেশের বৈষম্য মুক্তির চাইতেও বরং নিজেদের এগিয়ে যাওয়ার স্বার্থ, তখন সেটা খুব দুঃখজনক। আমি যদি বলি আমার কথা, তাহলে আমি আশ্বস্ত তো নই, একেবারেই আশ্বস্ত নই। সেটা শুধু মাঠের বক্তব্য না, সেটা যে জুলাই সনদ নিয়ে যে আলোচনা হয়েছে, সেই জুলাই সনদেও নারীদের জন্য কি আছে সেখানেও হতাশ হওয়ার মতো বিষয় ঘটেছে। আমরা যেটা আশা করেছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে নারীদের জন্য কিছু থাকবে, নারীদের জন্য এই ট্রেন্ডটা চালু হয়েছে, নারীদেরকে এইভাবে গালিগালাজ করা, তাদের চরিত্র হনন করা। শুধু নারী না, আমরা দেখছি যে আরও অন্য যারা আছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, তাদেরও আমরা দেখছি যারা চরিত্র হননের এক ধরনের ট্রেন্ড শুরু হয়েছে। তো 5 আগস্ট পরবর্তী সময়ে তো আমরা আসলে এরকম বাংলাদেশ দেখতে চাইনি যে আপনি কথা বলার স্বাধীনতা, এর আগে আমরা দেখেছি সরকারের সময়, পতিত শেখ হাসিনা সরকারের সময় কথা বললে বিভিন্ন এজেন্সি থেকে থ্রেট দিত, রাজনৈতিক নেতারা সেখানে নানান রকম তাদের নেতিবাচক ভূমিকা আমরা দেখেছি। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে আপনার কথা যাতে বলতে না পারে এক ধরনের ফোবিয়া সৃষ্টির একটা প্রচেষ্টা চলছে। তো এটাতে এই জায়গা থেকে আমি বলবো যে যারা নারীরা কাজ করছেন তারা পিছিয়ে যেন না, প্রশ্ন করতে গিয়ে আপনারা ভয় পেয়ে যেন না, আপনারা প্রশ্ন করেন। আমি জানি এটা কতটা মারাত্মক, কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটুকু ভেঙে পড়তে পারে একজন নারী ভেতরে ভেতরে, যখন তাকে একটা প্রশ্ন করার জন্য শত শত মানুষ গালি দেয়, ট্যাগ করে করে গালি দেয়। এই নাস্তিককে কি করা উচিত, শুধুমাত্র একটি প্রশ্ন করার জন্য হয়তো এরকম গালি দিতে হতে পারে, অথচ আমরা মুসলিম এবং অপরাধ হচ্ছে একটাই, যে প্রশ্ন তোলা। তো এই একটি বিষয় যেটা আমি উল্লেখ করলাম। সুতরাং মাঠের বক্তব্যেও আশ্বস্ত হচ্ছে না, অনলাইনে যে নতুন ট্রেন্ড শুরু হয়েছে সেটা তো ভীষণ রকম ভয়ানক। এই জায়গা থেকে আমাদের মুক্ত হইতে হবে, সবাই একসাথে ফাইট করতে হবে। আমি একটি বিষয় একটু উল্লেখ করতে চাই। পিআর নিয়ে যেহেতু কথা হচ্ছে, পিআরের ব্যাপারে নিম্নকক্ষে পিআর তো প্রশ্নই আসে না। পিআর আসলে প্রশ্ন আসে না কি জন্য? কারণ হচ্ছে যে আপনারা মানে বিশেষ করে যারা এই দাবিটা সামনে এনেছে, জামাত এবং জামাতের সাথে ইসলামিক কতগুলো দল এই দাবিটা সামনে এনেছে। কিন্তু জামাত ইসলামের রাজনীতি আমরা যদি দেখি, একটি ক্যাডার বেস একটা পলিটিক্যাল পার্টি, সেই পার্টিতে তারা তাদের নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে প্রস্তুত করে আসছে যে কিভাবে সামনের দিনে পলিটিক্সটা করতে হবে। যখন শেখ হাসিনার সাথে লড়াই করতে গিয়ে অনেক দলের অনেক নেতাকর্মী ঢালাওভাবে গ্রেফতার হয়ে গেছে, তখন আমরা দেখেছি যে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী তারা সুপ্ত হিসেবে রয়ে গেছে, সুপ্ত হিসেবে থেকে তারা প্রস্তুতি নিয়েছে। তো এই প্রস্তুতির পার্ট হিসাবে যদি আমি বলি যে জামাত ইসলামী যদি পিআরই চাইতো, তাহলে প্রস্তুতির পার্ট হিসেবে পিআর কি জিনিস তা সাধারণ মানুষ জানে না কেন, তার দলের নেতাকর্মী কেন জানে না? যখন তারা একটা সমাবেশ করলো পিআরের দাবিতে, তারা বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এসেছে, তাদের প্রশ্ন করা হয়েছে পিআর কি, বলে যে পিআরের দাবিতে এসেছে। পিআর কি? তো ওনাকে জিজ্ঞেস করেন, মানে সে জানেই না। তাহলে আপনি যদি এতদিন ধরে পিআর চান, তাহলে আপনি এটা আপনার নেতাকর্মীকেই কেন শেখান নেই যে পিআর কি জিনিস? আপনি সব শেখাতে পারলেন কিন্তু পিআর শেখাতে পারলেন না। তো সুতরাং এটা হচ্ছে আমরা দেখছি যে নির্বাচনকে অনেকেই মনে করছে যে নির্বাচনকে পেছানোর জন্য এখন শেষ সময়ে এসে যে এই পিআরের দাবি সামনে এসেছে। উচ্চকক্ষেও পিআর নিয়ে আমার মনে হয় যে উচ্চকক্ষেও যদি পিআর পদ্ধতিতে যায় তাহলে একটা ইমব্যালেন্স হতে পারে নিম্নকক্ষের সাথে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই ভাবার আছে। আরেকটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আওয়ামী লীগের শাসন আমলে যখন কিনা অনেকে কথা বলতেন এবং যখন অনেকে প্রশ্ন করতেন, তখন আওয়ামী লীগের যে এত এত অপকর্ম, সেই অপকর্ম নিয়ে যখন সমালোচনা করতেন, তখন সে তার নিরপেক্ষতা প্রমাণের জন্য খুঁজে বের করতো বিএনপির সময় কি ছিল, দু একটু অপরাধ যা ছিল সেটাই টেনে আনতো, বারবার সেটাই টেনে আনতো। তো এখন একটা এমন সময় হয়েছে যে নিরপেক্ষতা প্রমাণের জন্য আপনি যদি কিছু জেনুইন কোশ্চেন করেন, কারণ আমরা তো এখন কোশ্চেনগুলো সামনে আসছে, তাই না? এখন আওয়ামী লীগ যেহেতু নেই, সামনে একটা রাজনৈতিক যে স্পেস খালি হয়েছে, সেখানে আমরা দেখছি যে জামাত ইসলামী এবং ইসলামিক দলগুলো সামনে এগিয়ে আসে। সুতরাং তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি জানতে চাই যে তারা আসলে কি করতে চায়। ছাত্র শিবির যে ইলেকশনটা করেছে, সেটা ছাত্র শিবির করে নাই, সেটা করছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ডাকসু ইলেকশনে বিজয়ী হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে সেটাকে ছাত্র শিবিরের বিজয় হিসেবে ট্রিট করা হচ্ছে। আচ্ছা, সেটাই যদি ছাত্র শিবিরের রাজনীতি হয়, তাহলে জামাত ইসলামী কি সেই রাজনীতিটাই এন্ডোর্স করে কিনা? আই মিন, তারা
কি একটা নন হিজাবিকে সামনে পলিসি মেকার হিসেবে নিয়ে আসবে কিনা, বা তারা একটা নন মুসলিমকে সামনে পলিসি মেকার হিসেবে নিয়ে আসবে কিনা। এই প্রশ্নগুলো তো জেনুইন। এই প্রশ্নগুলো করার জন্য যদি আমাকে বলা হয় নাস্তিক, তাহলে তো আমরা আসলে সাংবাদিকতা করতে পারবো না। এই বাংলাদেশ তো আমরা 5 আগস্টের পরে চাইনি। আমরা গণতন্ত্র চাই, কিন্তু গণ কোথায়, জনগণ কোথায়? আমরা যারা আলোচনা করছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং যারা গণতন্ত্রের অভিমুখে যাত্রা করছি বলে দাবি, তাদের সঙ্গে জনগণের, বৃহত্তর জনগণের, দেশের খেটে খাওয়া মানুষের, দেশের মেহনতি মানুষের সম্পর্ক খুব ভঙ্গুর। এই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি, তাদের আত্মদানও ছিল বেশি। এককভাবে তারাই বেশি জীবন দিয়েছে, কিন্তু তারা গণতন্ত্র বোঝেন না, ভোটও বোঝেন না, তারা শুধু তাদের অস্তিত্ব রক্ষার কথা বোঝেন। আমরা গত 1 বছরে এখানে প্রখ্যাত অর্থনীতিবিদরা আছেন, তারা বলতে পারবেন যে গত 14 মাসে অর্থনৈতিক অবস্থা কতটা নিচে নেমেছে। বেকারত্ব বেড়েছে, আমাদের পূর্ববর্তী বেকারত্ব বেড়েছে, দারিদ্র্য বেড়েছে। তাহলে এই অভ্যুত্থানের সাফল্য কোথায়? আমরা একটা ব্যবস্থা তৈরি করতে পারিনি। আমরা প্রতিবারই কিন্তু স্বৈরতন্ত্রকে পরাস্ত করি, কিন্তু গণতন্ত্রকে জয়ী করতে পারি না। এবারে পারবো কিনা সেটি নির্ভর করছে রাজনৈতিক নেতৃত্বের উপর। আমরাই কিন্তু দায়িত্ব দিয়েছি যে রাজনৈতিক নেতৃত্বের ব্যাপারে একটি সিদ্ধান্তে আসবেন, কিন্তু কেন তারা পারছেন না? কোথায় সমস্যা? পিআর না ডিআর না সিআর? এই সমস্যাটি চিহ্নিত করতে হবে। বর্তমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে যদি আমরা নির্বাচন চাই, পিআরের কোনো সুযোগ নেই। বর্তমান পদ্ধতিতে নির্বাচন করতে হবে। সুতরাং পিআর কারো দাবি হতে পারে, জনগণ যদি সমর্থন করে আর সেটি পরবর্তী জাতীয় সংসদ সেটি নির্ধারণ করবে। এবং আমি মনে করি যে একসঙ্গে, অনেকেই আলোচনা হয়েছে, একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হওয়া সম্ভব নয়। গণভোটকে আমরা ওই ঝুঁকিতে ফেলে দিতে পারি না, আর 24শে জুলাই সনদকে আমরা ওই ঝুঁকিতে ফেলে দিতে পারি না। যদি এখানে কোনো বড় দল বা বড় শক্তি যদি জুলাই সনদে যেসব সন্নিবেশিত আছে তারা যদি মনে করে তারা এটি সমর্থন করবেন না, এবং জুলাই সনদ যদি গণভোটে হেরে যায়, তাহলে পুরো আমাদের অভ্যুত্থান, আমাদের বিজয় কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং নির্বাচনের সঙ্গে জাতীয় সংসদ বা
বা জুলাই সনদের অন্যান্য অভিপ্রায়ের সঙ্গে গণভোট সন্নিবেশিত করা কতটা যৌক্তিক সেটি ভেবে দেখবেন। গণমাধ্যমের একজন কর্মী হিসাবে বলবো, গণমাধ্যম স্বৈরাচারের আমলে যেমন ভয় ভীতিতে ছিল, এখনো ভয় ভীতিতে আছে। ক্ষমতাকে তখনও প্রশ্ন করা যেত না, প্রশ্ন করলে জেল জুলুমের শিকার হতে হতো। এখনো অন্যভাবে ভয় ভীতির শিকার হতে হয়। এবং কাজী জেসিন বলেছেন, সব প্রশ্ন করা যায় না, কিন্তু গণমাধ্যমের প্রথম কাজ হচ্ছে প্রশ্ন করা। এবং রাজনীতিকদেরও আমি বলবো যে তারাও কি সব প্রশ্ন করতে পারছেন? যদি না করতে পারেন, অন্তর্বর্তী সরকার এই যে এক এক সময় এক এক সিদ্ধান্ত নেয়, কখনো নির্বাচনের পক্ষে, কখনো সংস্কারের পক্ষে, কখনো বিচারের পক্ষে, এই তিনটি তো মুখোমুখি নয়, এই তিনটি সমান্তরালভাবেই চলবে। রাজনৈতিক দল নিষিদ্ধের কথা আসছে, স্বৈরাচারের দোসর মানেই তাকে নিষিদ্ধ করতে হবে। এখন এই দোসর খুঁজতে খুঁজতে তো পরে দেখা যাবে যে আসল কম্বলটাই পাওয়া যাচ্ছে না। কারণ স্বৈরাচারের দোসর হিসাবে একটি রাজনৈতিক দলকে বলা হয়েছে তার নিষিদ্ধ, নির্বাচনে যেতে পারবে না, তারা স্বৈরাচারের দোসর। তাহলে যারা কওমি জননী উপাধি দিয়েছেন তারা কি স্বৈরাচারের দোসর নন? সুতরাং দোসর খুঁজতে খুঁজতে আমরা এমন পর্যায়ে না পৌঁছাই যাতে আর ভোটেরই প্রয়োজন হবে না। সুতরাং একটা জায়গায় আসতে হবে, রাজনৈতিক নেতৃবৃন্দকে সিদ্ধান্ত নিতে হবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। নির্বাচন না হলে যে ঝুঁকি, সেটি শুধু বাংলাদেশের নয়। আজকেই প্রথম আলোতে সাক্ষাৎ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি সাক্ষাৎকারে বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সেটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। শুধু জাতীয় নিরাপত্তা নয়, জনগণের নিরাপত্তার জন্য হুমকি, অর্থনীতির জন্য হুমকি, সামাজিকতার জন্য হুমকি, এবং গণতন্ত্রের জন্য তো হুমকি বটেই। এই হুমকি মোকাবেলার একটাই পথ, পরবর্তী যারা নির্বাচিত হবেন তারা যে এখানে স্বর্গ তৈরি করবেন তা নয়, কিন্তু তাদেরকে প্রশ্ন করা যাবে, আপনারা যা কথা দিয়েছেন সেই কথা রাখছেন কিনা, বা কথা না রাখলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনও করা যাচ্ছে না, কারণ তারা বলেন যে আমরা তো নির্বাচন দিতে চাই। এখন রাজনৈতিকরা একমত না হলে কিভাবে নির্বাচন হবে? এবং একজন বক্তা বলেছেন নির্বাচনের পরবর্তী নিরাপত্তার কথা। নির্বাচনের পূর্ববর্তী নিরাপত্তা এবং নির্বাচনের সময়ের নিরাপত্তা, প্রতিটি নাগরিক যাতে নির্ভয়ে ভোটাধিকার করতে পারে, দল, মত, ধর্ম, জাতি নির্বিশেষে, সেই নিশ্চয়তা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক নেতৃত্বকে দিতে হবে। এবং সেজন্য যে রাজনৈতিক পরিবেশ দরকার, সেই পরিবেশ নিশ্চিত করার সরকারকে করতে হবে, রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে। অনেকের প্রত্যাশা আছে সংস্কার, বিচার এবং নির্বাচন। আমাদেরকে প্রায় 6 মাস ধরে ডাকছে, আমরা যাচ্ছি, কথা বলছি। সর্বশেষ এখন জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা। আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছি, সরকার সবগুলো দলের মতামত গ্রহণ করেছে, এখন সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। সর্বশেষ বৈঠকে আমি ডক্টর মোহাম্মদ আলিরাজ স্যারকে বলেছি, স্যার আপনারা শুধুমাত্র পরামর্শ না, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। স্যার আমাকে বললেন যে রাশেদ, আপনার কথা শুনলে বিভ্রান্ত হয়ে যায়। আমি তাকে বললাম, দেখেন এই কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা, যে কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা, সেই কমিশন শুধুমাত্র পরামর্শ দিবে, সিদ্ধান্ত নিতে পারবে না। এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আপনারা মূলত দায় এড়াতে চাচ্ছেন।
আপনারা দায় দিতে চাচ্ছেন না। দেখেন, আমরা দলগুলো এখন পর্যন্ত ঐক্যমতে আসতে পারেনি। বিএনপির এক ধরনের চাওয়া আছে, জামাতের ভিন্ন ধরনের চাওয়া, এনসিপির আরেক ধরনের চাওয়া, এবং আমাদের অন্যান্য দলের আমাদের চাওয়া আরেক রকম। তাহলে সরকার এখন কি করবে? এখন বল সরকারের পটে, কিন্তু সরকার আবার কি করছে? এই বল আমাদের পায়ে দিয়ে দিচ্ছে। তার মানে জাতীয় ঐক্য সম্ভবপর হবে না, জুলাই সনদ নিয়ে ঐক্য সম্ভবপর হবে না। মানে আমরা যদি এইভাবে আবার নিজেরা আলোচনা করি, সর্বশেষ যে আলোচনা সেখানে আমরা ঐক্যমতে আসতে পারিনি। এর জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, ঐক্যমত কমিশনকে জানিয়েছি। এখন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আমরা 9টি দল বসেছিলাম, এখানে জোনায়েদ সাকি ভাই উদ্যোগ নিয়েছিলেন। আমরা মোটামুটি একটা জায়গায় এসেছি যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, এবং বিএনপির পক্ষ থেকে আমরা সর্বশেষ আলোচনায় দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তিনিও এই বিষয়ে ইতিবাচক বক্তব্য প্রকাশ করেছেন। তার মানে একটা জায়গায় আমরা মোটামুটি একমতে আসতে পেরেছি। আপনারা খেয়াল করে থাকবেন যে তারা কিন্তু শুরুতে সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে, এবং আমরা যখন সমালোচনা করেছি তখন আমাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে। তাহলে তারা এখন কেন বলছে যমুনা ঘেরাও করা হবে, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে, এই উপদেষ্টাদের নানান ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে, সেই তারা দিচ্ছে। মানে তাদের যখন ডিসি নিয়োগ হয়ে গেছে, সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে, তখন আর আন্দোলন না। মানে এখন যখন পেয়ার হচ্ছে না, তখন পেয়ার নেতারা আন্দোলন করছে। বাংলাদেশে যদি আর একটি ১-১১ সৃষ্টি হয়, তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। দেখেন, আমরা অনেকের বক্তব্য শুনি, বিশেষ করে যারা এখন আন্দোলন করছে, তারা বলে যে মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দিন। পেয়ারে কি হবে? পেয়ারে তো ব্যক্তি দেখে ভোট দেওয়া যাবে না, মার্কা গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে? যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চায়, তার কি হবে? পেয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীর কি হবে? সেটি নিয়ে কোনো আলোচনা নাই, সেটি নিয়ে কোনো ব্যাখ্যা নাই। এরপর আসেন, যদি আপনি পেয়ার সিস্টেমে যান, বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে? সকাল বিকাল, রাতে, মধ্যরাতে, ফজরের আগে, ফজরের পরে এমপি কেনা বেচা হবে। যে যত টাকা দিতে পারবে সেই জোটের দিকে একজন এমপি চলে যাবে, স্বাভাবিক। সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার। হ্যাঁ, আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারি, কিন্তু এই নির্বাচনের 4 মাস আগে এই ধরনের আলোচনা বা এটির বাস্তবায়ন অসম্ভব, যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে জুলাই জাতীয় সনদের সবকিছুকে এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব। যারা বলছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত না হলে, আইনগত ভিত্তি না দিলে নির্বাচনে যাব না, দেখেন এই জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা আছে। যদি আপনি এখন এটা বাস্তবায়ন করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিতে হবে, এরপরে নতুন একটি নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ভিতরে এতটা ভিন্নমত, আমরা কেউ কারোর মুখ দেখতে চাই না। এই অবস্থায় যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে যাই, সেক্ষেত্রে কি হবে? আমি শেষ করছি, আর 2 মিনিট কথা বলবো। দেখেন, আমাদের মধ্যে কিন্তু আলোচনা আছে অদৃশ্য সরকার নিয়ে। এখন আমার কথা হলো যে এই অদৃশ্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? এর কারণটা হলো, তারা যখন ক্ষমতায় বসে, আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, ফ্যাসিবাদের কিন্তু পতন হয়নি। সুতরাং সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন দপ্তরে, সেক্টরে, গোয়েন্দা সংস্থায়, বিভিন্ন বাহিনীতে যে সকল ফ্যাসিবাদের দশররা রয়েছে, আপনারা তাদেরকে সরিয়ে দেন। কিন্তু সরকার মনে করলো যে এখন যদি আমি ওই জামাত বিএনপির তকমা দিয়ে যাদেরকে 16 বছর হাসিনা বঞ্চিত করেছে, এখন যদি তাদেরকে আমরা প্রমোশন দিই, সেক্ষেত্রে এই ব্যক্তিরা তো জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবে, আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে না। যে কারণে উপদেষ্টা পরিষদের কতিপয় ব্যক্তি তারা মনে করলেন যে আওয়ামী লীগের যারা রয়েছে, আওয়ামী লীগের সুবিধাভোগী, এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে।
এবং এটা আমি জেনেই বলছি, আমি জানি, এই জন্য বলছি যে তারা এই ধরনের চিন্তার জায়গা থেকে ওই আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে রেখে দিল। সচিবালয়ে যান আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, গোয়েন্দা সংস্থা 16 বছরে যেটি করেছে, 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24 সালে নির্বাচন কারা করেছে? একজন সিএসি তো বলেছে যে গোয়েন্দা সংস্থা করেছে। সেই গোয়েন্দা সংস্থার পরিবর্তন না করে, পুলিশের সংস্কার না করে, এই আমলাদেরকে সংস্কার না করে আপনি কি নির্বাচন করতেছেন? আমি জানি না বিএনপি এই বিষয়ে আমার সাথে একমত হবে কিনা। বর্তমান যে প্রশাসনিক কাঠামো রয়েছে, এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। সুতরাং অবশ্যই নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য এই ফ্যাসিবাদের দর্শকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।